السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত টাঙ্গাইল জেলার শীর্ষ উলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন থানা পর্যায় থেকে সমবেত নেতাকর্মী, দায়িত্বশীল ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি জনতা, টাঙ্গাইল জেলাবাসী। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি 2009 সালে যারা প্রাণ দিয়েছিলেন, 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। 2013 সালে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক, আল্লাহর পয়গম্বরের আশিক উম্মতকে যারা হত্যা করেছিল, যাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, স্মরণ করছে সেই সকল শহীদানদেরকে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজারো জনতা, লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবী কোরআন প্রেমিক জনতাকে। স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় 25 থেকে 30 জন নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল। 2024 সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা। পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায়, আজকের 21 শতাব্দীতে এসে যা কল্পনা করা কঠিন। এই জন্য আমি বলে থাকি, বাংলাদেশে 1000 বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম, এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয়। এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা, নির্মমতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। 3 বছরের শিশু সন্তান রেখাই পায়নি, আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে, যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনোদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না। এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ। সেই সকল শহীদানদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। আর নাম না জানা, পরিচয় না জানা, গুমের শিকার, খুনের শিকার গত 15 বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ, বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাতন আবার তার কোলে ফিরে আসবে। এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায়, তার সন্তানের লাশটুকুর অন্তত সন্ধান পাওয়া যায় কিনা। এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র।
এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি। এই বাংলাদেশ থেকে আল্লাহ পাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে। আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি, এই বিজয় যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। পরাজিত শক্তি বসে নেই। পতিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর ছবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমার এই বাংলাদেশ 55,000 বর্গ মাইলের এই জনপদ, এখন যেই জনপদের নাম বাংলাদেশ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা। এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে, বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি। এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে 200 বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল। আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানিদাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, সেই আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এরপর 1947 সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমরা ওদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। ওরা আমাদেরকে বলতে চেয়েছিল, না বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই। আমরা বলতে চাই, আমাদের একজনই রব, এক প্রভু আরশের উপর যিনি থাকেন, এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। বন্ধু থাকতে পারে, এই জমিনের কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করার চেষ্টা করে, তার চোখ আমরা উপরে ফেলবো। আমরা এমন এ জাতি লড়াই করে অধিকার অর্জন করে আমরা অভ্যস্ত। আমরা লড়াই করে সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি। কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই, বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে ছিনতাই করা হয়েছে। 1971 সালে ইনশাআল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল, 71-এর 16 ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো, আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো। সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। বাংলাদেশের মানুষের, গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান তৈরি করে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আর সময় এসেছে কথা বলার। আমরা বলতে চাই, এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। কাজেই 71-এর বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় ছিনতাই হয়েছিল। 2024 সালের আগস্ট বিপ্লবের পর
যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে, এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে। আমরা শান্তির জয়গান গাইছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ক্ষমার কথা বলছি, অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখন আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন, আন্দোলন করেছেন, 15 বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই, কোনদিন ধান খেতে, কোনদিন জঙ্গলে, কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে। যতটুকু সময় শহরে থেকেছেন, কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় শুতে শুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে 15 বছর। এমন এক স্বৈরাচারী, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারীর জাতাকল থেকে আল্লাহ মুক্ত করেছেন। আমাদের সংগ্রাম আরো বাকি আছে। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো সংবাদ পাঠান, চক্করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আবার যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মরে নাই, সেই পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোন চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। যাদের সন্তানদেরকে, তরতাজা তাগড়া তাগড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট, এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন। এই অবস্থা করতেন। এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব। এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে
মধ্যে তিলক পরেন, সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয়, তিনি মুসকে মুসকে হাসেন। বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, তিলকমালী মুখ্যমন্ত্রী দেখতে চাই না। এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি। এই ঐক্যের মাধ্যমে এদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না। কারণ শেখ হাসিনা শুধু একা নয়, তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না, যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে, 24 ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যদি আমরা পথ চলতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না। এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি, এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি। এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি, ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র। আমাদের ছেলেরা সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগান তুলছে। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজের ইমামতি করছে, আর পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা, তারা কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। আর এরপরে নামাজের পরে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে। এরপরেই 5ই আগস্ট সফল হয়েছে। কাজে মনে রাখতে হবে, এই আগস্ট বিপ্লব ইসলামের নামে হয়েছে। এই আগস্ট বিপ্লব আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে হয়েছে। এই আগস্ট বিপ্লব আল্লাহু আকবারের আওয়াজ এবং ধ্বনি উচ্চারণ করে হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,